এ পর্যন্ত দখলদার দেশটির ভেতরে ইরান যে আক্রমণ করেছে, কালকের আক্রমণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ইরানের পারমাণবিক প্রকল্প যদি ধ্বংস হয়ে যায়, তার চেয়ে বড় ধ্বংস দখলদারদের করেছে ইরান, সেটি বলবো আজকে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে 40 থেকে 50,000 মার্কিন সেনার জীবন হুমকিতে, এবং পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্র তার নাগরিকদেরকে হাই অ্যালার্টে, রেড অ্যালার্টে রেখেছে। খামিনি বললেন নেতানিয়াহু চাইলে খামিনি না, দুঃখিত, নেতানিয়াহু বললেন খামিনি চাইলে যুদ্ধ বন্ধ হবে, অর্থাৎ সুর নরম করতে শুরু করলেন। পাশাপাশি দখলদার দেশটির ভেতর থেকে হাজারো মানুষ পালিয়ে যাচ্ছে, বিভিন্ন যে যার মতো পাচ্ছে পালিয়ে যাচ্ছে। পাশাপাশি ইরান আবারও খাইবার মিসাইলে তাণ্ডব চালালো দখলদার দেশের ভেতরে। চীন, রাশিয়া, তুরস্ক ইরানকে নিয়ে কি ভাবছে? দর্শক, এই খবরগুলোর সঙ্গে আরো অনেকগুলো বিশ্লেষণ থাকবে, আমি ধারাবাহিক যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, জি সজীব জিহান বগুড়া থেকে দেখছেন। বগুড়ার দই আমার খুব পছন্দের, আমি কিন্তু ছিলাম বগুড়াতে অনেকদিন। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, দখলদারদের রিসার্চ সেন্টার অথবা বায়োলজিক্যাল, যেটাকে বলি আমরা বায়োলজিক্যাল যে সেন্টার, সেটি ধ্বংস বিষয়। আমি কি এর আগে লাইভে কিঞ্চিত বলেছিলাম আপনাদের। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র, নাতাঞ্জ, ইস্পাহান, পর্দ, এই 3টিতেই আমেরিকা আক্রমণ করেছে। কিন্তু সবচেয়ে খুশির খবর কি জানেন? এই আক্রমণের পর ইরান সমর্থক গোষ্ঠী, যারা আমরা আছি ইরানকে ভালোবাসি, পুরো পৃথিবীতে মুসলিম বিশ্বের 200 থেকে 250 কোটি মানুষের মধ্যে যে হতাশাটা সৃষ্টি হয়েছিল, পুরোটাই উবে গেছে, সেই হতাশাটা কেটে গেছে। কারণ এখন হতাশাটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদয়ের ভেতরে। আমেরিকান গণমাধ্যম, আমেরিকান বিশেষজ্ঞ, সামরিক বিশেষজ্ঞ এবং যারা পরমাণু বিজ্ঞানী, যারা সায়েন্স বিষয় অর্থাৎ বিজ্ঞান নিয়ে, প্রযুক্তি নিয়ে কাজ করেন মার্কিন, তাদের প্রত্যেকেরই আস্তে আস্তে কথা শুরু হয়ে গেছে। তারা বলছেন আমেরিকা যে আক্রমণটি করেছে, এই আক্রমণে ইরানের কিচ্ছু হয়নি। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম এভাবেই দাবি করেছে, যে টাকা খরচ করে বা যে ডলার খরচ করে আমেরিকা আক্রমণ করেছে, তার 10 ভাগের 1 ভাগও উসুল করতে পারে, কারণ ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি। পুরো পৃথিবী আমেরিকার একটি নজির দেখেছে যে স্যাটেলাইট ইমেজে আমেরিকা ইরানের পারমাণবিক প্রকল্পে বাংকার ব্লাস্টার কিংবা টোমাহক বোমা ছুটেছে, কয়েকটা গর্ত দেখেছে, আর কিচ্ছু দেখেনি। কিন্তু ইরান যখন বলছে যে এই আক্রমণে তাদের কিছু হয়নি, আমেরিকা পাল্টা বলেনি যে অনেক কিছু হয়েছে। ইরানের একজন রাষ্ট্রীয় ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, কিছু গণমাধ্যমকে দাবি করেছেন এই আক্রমণের আগে আমেরিকা ইরানকে বলেছিল যে আমরা আক্রমণ করতে যাচ্ছি, আর ইরান অগ্রিম তার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে সকল গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ হোক, তেজস্ক্রিয়তা হোক অর্থাৎ ইউরেনিয়াম হোক, গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট হোক, পরমাণু বিজ্ঞানী হোক, যেটাই সরিয়ে ফেলেছে। এবং একটি স্যাটেলাইট ইমেজও প্রকাশিত হয়েছে যে ইরান সেখান থেকে তার ট্রাকে ভর্তি করে অনেক কিছু সরিয়ে নিচ্ছে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে যে আমেরিকা আগে জানিয়েছে, তার মানে আমেরিকা ইসরায়েলের চাপে একটি মুখ রক্ষার আক্রমণ করতে পারে। আমি কিন্তু যেটা বলছি যে সংবাদের সবকিছু সঠিক হয় না। আমরা পৃথিবীতে যে বড় বড় গণমাধ্যম, বিবিসি, সিএনএন এর মতো গণমাধ্যম, তাদেরও 100 ভাগের মধ্যে দেখা যায় যে 50%, 40% আপনারা সত্য ধরতে পারবেন না, কারণ বক্তব্যের উপর ডিপেন্ড করে কনফার্ম তথ্যটা ধরা যায় না। ধরেন এটা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেছে, হতেও পারে, না হতে পারে। আবার কখনো কখনো ইসরায়েলকে যে এত ধোলাই দিচ্ছে ইরান, ইসরায়েলকে স্বীকার করছে তার দেশের ভেতরের পরিস্থিতি হয়তো আমি আপনি যেটুকু জানি তার চেয়ে অনেক বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কি সব জানি? আমরা জানি এটা মেরেছে, ওটা মেরেছে, কিন্তু এর চেয়ে ভয়াবহ অবস্থা দখলদার দেশটির ভেতর থেকে। আমাদের যারা বিদেশে, আমাদের যারা বন্ধুরা আছেন সাংবাদিকরা, তারা অনেকেই বলছে যে তারা অনেক খবর দিতে পারছে না, কিন্তু দখলদার দেশটির ভেতরের অবস্থা খুবই করুণ, পুরা গাজা বানায় ফেলছে এরা তাদেরকে। কিন্তু আমরা খবরপত্রে দেখি না, কারণ সেন্সর চলছে। তো বিষয়টা হলো
ইরানকে আক্রমণ করে দখলদার কি বলে বিশ্বমরুলরা যে কাঙ্ক্ষিত অর্জনের কথা বলছেন এটি সম্পূর্ণ ফেক। এবং আস্তে আস্তে আমেরিকার বিভিন্ন সূত্র, গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট, তাদের প্রযুক্তিবিদ, সামরিকবিদ তারা কিন্তু বলতে শুরু করেছে। এবং ইসরায়েলের বক্তব্য ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে, কারণ ইসরায়েল বুঝে গেছে এই আক্রমণটি নেতানিয়াহুকে শান্ত করার জন্য ট্রাম্প করেছে। মূলত ট্রাম্প ইরানকে ভয় পেয়েছেন যে আমরা সত্যিকার অর্থে বড় কিছু করলে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়লে আমেরিকার কি লাভ, আমেরিকার কি লাভ। ইরানকে এই মুহূর্তে যুদ্ধে টেনে এনে আমেরিকার কোনো লাভ নেই, পুরোটা ক্ষতি। কারণ ইরান ভীমরুলের জাতি। আর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন তার অর্থনীতির অবস্থা কি, আর তাকে মধ্যপ্রাচ্যের কেউ সাপোর্ট দিবে না, বিশেষ করে আরবরা কেউ সাপোর্ট দিবে না এই যুদ্ধে, কারণ আরবদের ক্ষতি এই যুদ্ধে। তো মিস্টার ট্রাম্প একটা মুখ রক্ষার টার্গেট করেছেন এমনটি বলা হচ্ছে। আসেন 2 নম্বর বিষয়, বায়োলজিক্যাল বা রিসার্চ সেন্টারে আক্রমণ। কালকে ইরান খুব নিখুঁতভাবে তার শক্তিশালী ভয়ঙ্কর মিসাইল দিয়ে দখলদারদের বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ করেছে। আসলে এটা কি, এটা একটু জানতে হবে আপনাদের। নেতানিয়াহু বলেছে যে আমাদের কি বলে বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারে আক্রমণ, এটি মানে মানবিকতার বাইরে চলে গেছে। মূলত এই সেন্টারটি থেকে দখলদার দেশটি ভয়ঙ্কর ভয়ঙ্কর আবিষ্কার করে থাকে, ভয়ঙ্কর মিসাইল, ভয়ঙ্কর কীটনাশক, ভয়ঙ্কর বিষ, ভয়ঙ্কর স্প্রে। অর্থাৎ মোসাদ পুরো পৃথিবীতে যে গুপ্ত হত্যা চালায়, যে অস্ত্রগুলো ব্যবহার করে, স্বয়ংক্রিয় মেশিন গান, রোবোটিক মেশিন গান, ওই যে মহসিন ফখরেজাদের মতো পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে অনেক রকম কি বলবো রোবোটিক মেশিন গান ব্যবহার করেছে। তার গাড়ির সাথে সেট করা অটোমেটিক তাকে টার্গেট করে গুলি করেছে, তার স্ত্রীকে গুলি করেনি, মেশিনটাকে মহসিন ফখরেজাদের বুকের মধ্যে, মাথার মধ্যে গুলি করেছে। এই যে মোসাদের পুরো পৃথিবীতে গুপ্ত হত্যার জন্য যে ভয়ঙ্কর মিশন গুলো, এটার প্রযুক্তি বা এটার যা প্রয়োজন বা পরিকল্পনা এখান থেকে হয়। ধরেন প্যালেস্টাইনি এক যুবক পালিয়ে গেছে তুরস্কে, পালিয়ে গেছে মিশরে, পালিয়ে গেছে মালয়েশিয়াতে, সেখানে সে কি করছে এবং তাকে হত্যা করতে কি কি পরিকল্পনা করতে হবে, কি কি প্রযুক্তি ব্যবহার করতে হবে, তার শরীরে কিভাবে বিষ প্রয়োগ করতে হবে, তার নাকের সামনে কোন স্প্রেটা দিলে সে 7 দিন পরে মরে যাবে, তাকে কি করে হার্ট অ্যাটাক করানো যাবে, তার মস্তিষ্কে কি করে ভয়ঙ্কর কোনো কিছু দিয়ে তাকে পাগল করা যায়, তার শরীরে ক্যান্সার তৈরি করা যাবে কিভাবে, এই যে ভয়ঙ্কর ব্যাপারগুলো এখান থেকে তৈরি করতো এই দখলদার দেশটি। প্লাস কোন টাইপের অস্ত্র মানুষকে গোপনে হত্যা করতে পারে, কোন টাইপের অস্ত্র দিয়ে মানুষের মানে এক গুলিতে শেষ করা যাবে, এই যে নানান রকম পুরো পৃথিবীতে তারা যে আমেরিকা বা ব্রিটেন বা বড় বড় উন্নত দেশকেও যে কাবু করে রেখেছে ইসরায়েল, তাদের একটা আতঙ্ক দিয়ে এই কাজগুলো এই রিসার্চ সেন্টারে করে থাকতো দখলদাররা। আমি এটা নিয়ে যতটুকু ঘেটেছি আমি দেখলাম যে এমনও হয়েছে, তারা ফিলিস্তিনের এক যুবক, সে অস্ত্রের উপর, অর্থাৎ সে হামাস বা আল কাসামের হয়ে কাজ করতেন, তো তিনি তার দেশের মধ্যে হুমকিতে ছিলেন তাকে মেরে ফেলবে, এই জন্য তিনি বাইরে গেছেন এবং সেখান থেকে প্রযুক্তির উপর পড়াশোনা করছিলেন। কি করে এটা দিয়ে এই যে হামাসদের এখন 105 বানাচ্ছি বা বিভিন্ন বিস্ফোরক বানাচ্ছে যেগুলো দিয়ে দখলদারদের প্রতিহত করছে, এই হামাসের কিছু মেধাবী যুবকরা এগুলো নিজেরা তৈরি করছে এই অস্ত্রগুলো। তো এরকম একটা ছেলের আমি স্টোরি পড়লাম যে একে টার্গেট করছে মোসাদ এবং সে কোনো একটি মানে দূর দেশে পালিয়ে গেছে বাঁচার জন্য, সেখানে মোসাদ চলে গেছে এবং মোসাদের সেই এজেন্ট তাকে একটা বড় অফার দিয়ে তার সাথে কথা বলতেছিল। ওই সময় সে একটা পারফিউম ব্যবহার করছে, পারফিউম জাস্ট হাতের মধ্যে একটা পারফিউম বা একটা স্প্রে করে তার সাথে হ্যান্ডশেক করেছে। এই হ্যান্ডশেকের পর তার হাতে ওই মেডিসিনটা চলে গেছে ওই যে ফিলিস্তিনের যুবকের, দেখা গেছে সেটা হয়তো সে কখনো এরকম মুখে হাত দিয়েছে, এখান থেকে তার নিঃশ্বাসে চলে গেছে, 7 দিন পর হার্ট অ্যাটাকে মারা গেছে। এরকম বহু স্টোরি আছে। তো এই বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারের যেই কথাটি আমরা বলছি, এখান থেকে পুরো পৃথিবীকে কাবু করার জন্য দখলদার দেশটি তার নানান রকম প্রযুক্তি, অস্ত্র, তারপর বিষ, কোন বিষে মানুষকে মেরে ফেলতে পারি, কিভাবে করা যায়, এই যে পরিকল্পনাগুলো সব তৈরি করতো এখানে। এবং এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র ছিল দখলদার দেশটির। এবং এই সেন্টারটাকে ইরান কালকে মিসাইল অ্যাটাক করে পুরোটাই গুড়িয়ে দিয়েছে, একদম ছাতু বানায় দিয়েছে। এবং তাদের যে ভয়ঙ্কর জিনিসপত্র তাদের যে ল্যাবে ছিল, তারা যা যা তৈরি করেছে বিগত 50-60 বছর ধরে সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবং যারা সেখানে উদ্ধার কাজে গেছে তাদেরকে মাস্ক, তারপর তাদেরকে বিভিন্ন অ্যাপ্রন পরিয়ে, মানে তাদেরকে খুব সতর্কভাবে সেখানে যেতে হয়েছে, কারণ এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে গেছে বিস্ফোরণের কারণে।
তো এমন একটি জায়গায় আঘাত করেছে যে ইসরায়েলকে 50 বছর না, প্রায় আবারও 50 বছরের জন্য পিছিয়ে দিয়েছে। তারা যে গবেষণা করছিল বা যে গবেষণা এখনো চলছিল বা যেগুলো তারা গবেষণা করে তৈরি করেছে আগামীতে তুরস্কের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, মুসলিম বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করবে মুসলমানদেরকে কাবু করে রাখার জন্য বা দাজ্জাল আসার আগে তাদের যে অনেক রকম নমুনা হবে, এই বিষয়গুলোকে ইরান এক আঘাতে ধ্বংস করে দিয়েছে। এটি নিয়ে তাদের এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। এটি নিয়ে আরো ডিটেল বলবো পরে অন্য একটা আলোচনায়। আসেন 3 নম্বর বিষয়। নেতানিয়াহু বলেছেন যে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, আমরা এখন যদি আয়াতুল্লাহ আলী খামেনি চান আমরা যুদ্ধ বন্ধের দিকে যেতে পারি, তবে আয়াতুল্লাহ আলী খামেনিকে বলতে হবে যুদ্ধ বন্ধের বিষয়টি। তার মানে নেতানিয়াহু সুর নরম হয়ে গেছে, কারণ তিনি এখন বুঝতে পারছেন দিন যত যাচ্ছে তার দেশ তত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি মিডিয়াতে কভারেজ দেন আর না দেন, কিন্তু তার দেশে যে 12টা থেকে 13টা বেজে গেছে এটা মোটামুটি তিনি না সবাই বুঝে গেছে। এবং আমেরিকা ইরানে আক্রমণ করে যে বীরত্বের গল্প পৃথিবীতে ছড়িয়েছিল সেই বীরত্বটা পুরোপুরি ফুস হয়ে গেছে। এখন দখলদাররা চিন্তা করতেছে যে আমেরিকা তো আমাদের খুশি করার জন্য অনেক কিছু করলো, কিন্তু কি লাভ হলো? আমেরিকা কি আমাদের বলির পাঠা বানালো? তারা কি ইরানের ফাঁকা বেজে আক্রমণ করে আমাদের দেখালো? ইরান তো বলছে তাদের পারমাণবিক অস্ত্র বা সবকিছু, ইউরেনিয়াম সবকিছু ঠিক আছে। যদি তাই হয় তাহলে লাভটা কি হলো? এখন আমরা ইরানকে ধরবো কোন যুক্তিতে? পাশাপাশি এই লড়াইতে ইরানের মানুষ মারা গেছে, কিছু স্ট্রাকচার গেছে, কিছু বিজ্ঞানী গেছে, সামরিক অফিসার গেছে, কিন্তু হিসেবটা হলো এতগুলো সামরিক অফিসার প্রাণ হারাবার পরও ইরান কি এতটুকু দুর্বল হয়েছে? আপনাদের কি মনে হয়? না। মুসলিম ইতিহাসগুলো ঘাটলে দেখবেন খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিলে কিছু হয় না, দ্বিতীয় ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ হয়ে যায়। হামজাকে সরিয়ে দিলে কিচ্ছু হয় না, ওমরকে সরিয়ে দিলে কিচ্ছু হবে না, তার জায়গায় আরেকজন ওমর আসে বসবে। ইসলাম এভাবেই তার প্রতিনিধিত্ব তৈরি করে। তো ইরানে বলি, হামাসের কথা বলি, প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি ইসমাইল হানিয়া মারা গেছে, দায়েফ মারা গেছে, ইয়াহিয়া সিনওয়ার মারা গেছে, হামাসকে দুর্বল হয়েছে, হামাস এখনো অ্যাকশন চালিয়ে যাচ্ছে। তার মানে মুসলিমদের যে বিষয়টি তারা প্রতিনিয়ত নেতা বা প্রতিনিধিত্ব তৈরি করে, এখানে কেউ কাউকে মেরে দুর্বল করতে পারে। তো এইটি দখলদাররা বুঝতে পেরেছে ইরানের কাছ থেকে যে এখানে তারা কোনো বড় বিজয় পায়নি, বরং যারা এখন পরের সারি থেকে উঠে এসছে তারা আরো বেশি অ্যাগ্রেসিভ। এতদিন যারা এই পদগুলোতে ছিলেন তারা মানে সহনশীল ছিলেন, বুঝে শুনে আক্রমণ করতেন। এখন যারা এসছেন তারা চোখ বন্ধ করে ধামারধাম মেরে দিচ্ছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল গুলো মেরে একদম পুরা সাফা সাফা করে ফেলতেছে দখলদার দেশটিকে। তার মানে আল্লাহ যা করেন এটা আমাদের জন্য অবশ্যই শ্রেষ্ঠটাই করেন। আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা। আসেন এদিকে IAEA বলল যে আমেরিকা ইরানের আক্রমণটি ন্যায্য হয়নি, কারণ ইরানের কাছে পারমাণবিক বোমার কোনো প্রমাণ তারা পায়নি। তার মানে আমেরিকার আক্রমণটিকে অন্যায্য বলে দিয়েছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি। তারপরে ব্রেকিং খবরটি হলো সাইপ্রাসে হাজারো দখলদার পালাতে শুরু করেছে। যেহেতু এয়ার স্পেস বন্ধ দখলদার দেশটির ভেতরে এবং মানুষ এখান থেকে বাইরে যেতে পারছে না, তাই তারা বিভিন্ন বন্দর দিয়ে, ইসরায়েল থেকে যে বন্দরগুলো, দুটো বন্দর আছে আশকালন আর হলো হাইফা, এই দুটো বন্দর দিয়ে হাজার হাজার দখলদার নাগরিক পালাতে শুরু করেছে। তারা প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরে যে সাইপ্রাস, সেই সাইপ্রাসে জাহাজ ভর্তি করে, নৌকা ভর্তি করে পালাচ্ছে। কারণ দখলদার দেশটি থেকে কাছাকাছি যে দেশটি আছে সেটি হলো সাইপ্রাস, এবং তারা এখন তাদের যে বন্দর দুটো আছে আশকালন এবং হাইফা, এই দুটোতে এখন হাজারো মানুষের ভিড়। মানুষ তার সন্তান, শেষ সম্বল, ব্যাগের পুতলা পাতলা নিয়ে সব এখন চলে গেছে সেই বন্দরের দিকে, কারণ বিমান বন্ধ করে রাখা হয়েছে। কারণ বেন গারিয়ানের মতো সকল বিমানগুলোকে গুড়িয়ে দিয়েছে ইরান। তারা এখন জাহাজে করে, যারা জাহাজে আশ্রয় পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, তারা নৌকায় করে এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, এই নদী বা সাগর পথ। তো বলা হচ্ছে সাইপ্রাসে গিয়ে এখন বাঁচার জন্য চেষ্টা করছে দখলদার। প্রশ্ন হলো কেন? যদি ইরান কিছুই করতে না পারে হাজার হাজার মানুষ পালাচ্ছে কেন? এবং সাইপ্রাসের পর তারা পালাচ্ছে গ্রিসে, যে যার মতো গ্রিসের দিকে ছুটছে। এই দৃশ্যটি দেখার মতো আজকে আমি দেখলাম যে ভিডিওগুলো আসছে, এগুলো তারাই অর্থাৎ দখলদারদের জনগণই ধারণ করেছে তাদের ক্যামেরা, মোবাইলে। দেখছি তারা একদিকে তারা দৌড়ে পালাচ্ছে, আর উপর থেকে ইরানের মিসাইল ধাম ধুম করে পড়ছে। খুব মজার ব্যাপার কি জানেন? আমার ছেলে কি করে, আমার বাসায় হোম থিয়েটার আছে, হ্যাঁ, খুব সাউন্ড প্রুফ এবং
মানে একটা রুমের মধ্যে সাউন্ড সিস্টেমের চমৎকার একটা মিশ্রণ আছে। তো আমার ছেলে করে কি, ইরান যে মিসাইল গুলো আক্রমণ করে এই জিনিসগুলোকে কম্পাইল করে, অথবা ইউটিউবে সে দেখে কোন চ্যানেলে যে মিসাইল অ্যাটাক গুলো আছে, বাসায় বসে ফুল সাউন্ড বিট ইকুয়ালাইজার সেট করে সে দেখে। মনে হচ্ছে যে আমার বাসার মধ্যে মিসাইল পড়তেছে ধামধুম করে, পুরো ফ্লোর সহ কেঁপে ওঠে। আর ইরান যে মিসাইল গুলো মারছে এত শক্তিশালী। আপনারা বজ্রপাত শুনেছেন? বজ্রপাত, থান্ডার যেটাকে আমরা বলি, ভয়াবহ। হয়তো আপনারা আপনাদেরকে দেখাতে পারি না টেলিভিশনে, সেইভাবে আপনারা দেখে মজা পাচ্ছেন না। ইসরায়েল একটা ছোট আয়তনের দেশ, তাদের হাইরাইজ বিল্ডিং, উঁচুতলা বেশি। তো ইরান যখন এই খাইবার, সিজিল কিংবা আদার্স, কদর কিংবা ধরেন শাহাব 3 আদার্স এই মিসাইল গুলো মারে, তখন মিসাইল গুলো উড়ে আসে, তখন একরকম সাউন্ড। যখন এগুলো হিট করে টার্গেটে, এত ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যে আশপাশ থেকে ভবনের গ্লাস গুলো খুলে খুলে পড়ে যায়। এত মানে ভয়ঙ্কর আওয়াজ। আর এখন যে ইরান মিসাইল গুলো মারছে, এগুলোর সাইজও অনেক বড়, ভেতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক তরল বা যেটাই বলি সেট করা, যেখানে হিট করছে এবং গলিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতেছে। তো এরপরের যে খবরটি হলো, আজকে ইরান খাইবার মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। কাল আমাদের লাস্ট লাইভের পর থেকে এখনকার পর্যন্ত যে খবর, হাইফাতে, তেল আবিবে, জেরুজালেমে এবং আরো কয়েকটি অঞ্চলে ইরান অ্যাটাক করেছে, এবং সেই অ্যাটাকে প্রচুর সংখ্যক আহত এবং হতাহতের খবর পাওয়া গেছে। এবং ইরান যে আক্রমণগুলো করছে, আপনারা অনেকে প্রশ্ন করেন যে হতাহতের সংখ্যা কম কেন? দুটো কারণ আছে। এক, হতাহতের সঠিক সংখ্যা দখলদাররা বলছে না, আর ইরান সেখানে গিয়ে গুনে গুনে দেখছে না। দুই, ইরান তাদের সাধারণ জনগণের, যে তাদের সামরিক বাহিনীর সদস্যদের, গোয়েন্দা বাহিনীর সদস্যদের, যারা গাজার উপর টর্চার করছে, যারা ইরানে আক্রমণের মূল কারিগর, এদেরকে টার্গেট করছে। সাধারণ মানুষকে মেরে লাভ নেই, কারণ এই দেশটির মধ্যে প্রচুর মুসলিম আছে, এই দেশটির মধ্যে প্রচুর মানুষ আছে যারা যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। তো তাদেরকে মেরে তো লাভ নেই, তাদের ঘৃণা অর্জন করে তো লাভ নেই। তো মুসলিমদের বিষয়টা এরকমই হবে, ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা এখানে। কিন্তু সংখ্যা এখন পর্যন্ত ইরানের চেয়ে ওদের নিহত সংখ্যা বেশি হবে, কিন্তু ওরা সেটা বলছে না। তো আজকেও ইরান ব্যাপক ব্যাপক খেলা দেখিয়েছে, দখলদার বাহিনীকে খেলা চলছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে খবরটি আমি এখন দেব, সেটি হলো মধ্যপ্রাচ্য নিয়ে যে খবরটি আজকের মূল টার্গেট। এগুলো ডেলি ইভেন্ট দিলাম। আমেরিকা তার সকল নাগরিককে পুরো পৃথিবীতে, শুধু মধ্যপ্রাচ্যে না, পুরো পৃথিবীতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত সহ প্রতিটি দেশে, আরব দেশ মানে সেই দেশের সরকারগুলো তার দেশের জনগণকে, যুক্তরাষ্ট্রের জনগণকে, পশ্চিমা দুনিয়ার জনগণকে, ইভেন আরবের জনগণকে সর্বোচ্চ সতর্ক করেছে। সৌদি আরব থেকে বলা হয়েছে, কাতার থেকে বলা হয়েছে, কুয়েত থেকে বলা হয়েছে, আরব আমিরাত থেকে বলা হয়েছে, বাহরাইন থেকে বলা হয়েছে, কেউ ঘর থেকে বেরোবেন না প্রয়োজন ব্যতীত। প্রয়োজন হলেও সেটাও সরকারি ওয়েবসাইট গুলো চেক করে বেরোবেন। যে যার মতো পারেন ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, সড়কে চলাচল কম করবেন। মার্কিন অবস্থানগুলো যেখানে যেখানে আছে সেখানে কোনো আরব জনগণ যাবেন না। অর্থাৎ এই নির্দেশনার মানে হলো, আরবের কাছে ইন্টেলিজেন্স তথ্য অবশ্যই আছে যে ইরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা বা ঘাঁটিগুলোকে টার্গেট করে আক্রমণ করতে যাচ্ছে। এবং বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে 40 থেকে 50 হাজার মার্কিন সেনা রয়েছে, তাদেরকে ইরান টার্গেট করতে পারে। তো প্রত্যেকটি আরব দেশে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবহর, এটিকে প্রথম টার্গেট করতে পারে। তবে কয়েকটি সূত্র দাবি করছে ইরান, রাশিয়া এবং চীন ও তুরস্কের সাথে যে বৈঠকগুলো করছে, সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলো আসছে সেগুলো একটু ভিন্ন রকম। অর্থাৎ ইরান চাইছে তার প্রক্সি ব্যবহার করতে আমেরিকার বিরুদ্ধে, কারণ আমেরিকাকে এই মুহূর্তে টেনে আনতে চাইছে না, কারণ দখলদারদেরকে আগে তারা শেষ করতে চায়, মানে দখলদারদেরকে আগে দমাতে চায়। আমেরিকাকে টেনে আনুক এটা ইসরায়েলও চায়, যে ইসরায়েল যেহেতু এখন ধোলাইটা খাচ্ছে, যদি আমেরিকার উপর ইরান একটি আক্রমণ করে বসে, আমেরিকা যুদ্ধে জড়াবে। আমেরিকা যুদ্ধে জড়ালে আমেরিকাকে সামলাবে ইরান নাকি দখলদারকে সামলাবে? তো তখন যদি আমেরিকাকে সামলাতে যায়, ইসরায়েল এই সুবিধাটা পেয়ে যাবে। তো এই জন্য তুরস্ক পরামর্শ দিচ্ছে যে তুমি আমেরিকাকে আগে জড়ায় না, প্রয়োজনে আমেরিকাকে মারো তোমার প্রক্সি দিয়ে, হুতিদেরকে দিয়ে মারো, অমুকে তমুকে দিয়ে মারো। তো হুতিদেরকে এখন সিগন্যাল দেওয়া হয়েছে, হুতিরা যে কোনো সময় মধ্যপ্রাচ্যের বেজগুলোকে, মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করতে পারে। রেড সি এবং হরমুজকে তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের বিল পাশ হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা পরিষদে এটি পৌঁছে গেছে, সেখানে এটি
সিগনেচার হয়ে গেলে আশা করা যায় হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। বাট এখানেও ইরান অনেকগুলো বিষয় ভাবছে, কারণ এই লড়াইটা শুরু হওয়ার আগে ইরানের সাথে কিছু কিছু দেশ যোগাযোগ করেছে এবং তাদের অবস্থান ইরানকে বলেছে। অর্থাৎ আমরা যদি বলি যে পশ্চিমা দুনিয়া সবই ইরান বিরোধী, না, কিছু কিছু দেশ আছে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেরিকাকে খুশি করতে, কিন্তু ভেতরে ইরানকে সহযোগিতা করছে। তো ইরান এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছে, ডিটেল আলোচনা করছে যে হরমুজ প্রণালী বন্ধ করলে তাদের লাভ কি, ক্ষতি কি, আবার কোন কোন ক্ষেত্রে এটা করতে পারে। এবং ইরান তার মিত্রদের সাথে এই জন্য, যেমন আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে রয়েছেন, ইরানের সাথে তার চীনের সাথে কথা হচ্ছে, তুরস্কের সাথে কথা হচ্ছে, সবকিছু মিলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে কি করবে না এটি আমরা হয়তো মোটামুটি 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে একটি রেজাল্ট পাবো। আর ইরান আদৌ মার্কিন ঘাঁটিতে নিজেরা আক্রমণ করবে কিনা এটি নিয়েও অনেক আলোচনা চলছে, কিন্তু ইরান যদি নাও করে কিন্তু ইরানের প্রক্সি করবে। আর ইরান হয়তো এই মুহূর্তে দখলদারদেরকে সাইজ করার দিকে মনোযোগ দিবে, একটু সময় নেবে আমেরিকাকে মাঠে নামানোর ক্ষেত্রে, কারণ এই মুহূর্তে আমেরিকাকে মাঠে নামালে সবচেয়ে বেশি লস ইরানের হবে। যেহেতু আমেরিকা যদি এইটাই সত্য হয় যে আমেরিকা যদি ইরানের কোনো বড় ক্ষতি নাই করে থাকে, পারমাণবিক কেন্দ্রে আক্রমণে কিছু নাও হয়, তাহলে ইরান এখানে একটু হলে কৌশলী নেবে। কারণ ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছে যে আমাদের দায়িত্ব শেষ, আমাদের টার্গেট শেষ, আমরা এখন শান্তির পক্ষে। ইরান যদি চায় আমরা এখন আর কোনো ঝামেলা যাব না, ইরানের মতো, আমরা আমাদের মতো, যুদ্ধ শেষ। তার মানে ডোনাল্ড ট্রাম্প এই যাত্রা তার মুখ রক্ষা করছে, তার ইজ্জত বাঁচাইছে, ইরান তাকে একটা এক্সিট রুট দিতে পারে। কিন্তু ইরান অন্যভাবে তার খেলাগুলো খেলতে পারে, প্রক্সিকে ব্যবহার করে, হরমুজ প্রণালীকে ব্যবহার করে, পার্সিয়ান গালফ ব্যবহার করে, যেটাই হোক, মধ্যপ্রাচ্যে চাপ সৃষ্টি করে অথবা মধ্যপ্রাচ্যে আক্রমণ করে আমেরিকাকে একটু দুর্বল করা, এই কাজগুলো ইরান করতে পারে আগামীতে, যাতে ট্রাম্প বিশ্বাসঘাতকতা করে আবার আলী খামেনিকে হত্যা না করে। ইরান একেবারে চুপ মেরে গেলে তারা দ্বিতীয়বার আবার টার্গেট করবে খামেনিকে, কারণ আমেরিকা তো বা ডোনাল্ড ট্রাম্প তো প্রতিনিয়ত এই প্রতারণাগুলো করেন, আমরা কম বেশি জানি। তো সবকিছু এখন হিসেব নিকেশ করছেন ইরান, যে তারা কোন পদ্ধতিতে এই কাজটি করবে, কিভাবে করবে। দর্শক, আমার কাছে আরো অনেকগুলো খবর ছিল, আমি আর লম্বা করতে চাই না। আমি বলেছিলাম যে 20 থেকে 25 মিনিটের মধ্যে লাইভ গুলো করবো, 25 মিনিট ক্রস করেছে ইতিমধ্যে। এবং ইউএস নেভিকে কিভাবে চীন রাশিয়া দুর্বল করবে, এরকম অনেকগুলো খবর আছে। ইনশাল্লাহ আমি আপনাকে নেক্সট আরেকটি যে ভিডিও দেবো আজ দুপুরে, সেখানে আরো ডিটেল তথ্য দিয়ে দেবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।